আনুসাল্লি আল্লাহ রাসূলিল কারীম। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আমি এসেছি আমার কনস্টিটিউয়েন্সির বিষয়ে কিছু আলাপ করার জন্য। আমার কনস্টিটিউয়েন্সি হচ্ছে কুমিল্লা 11-14 গ্রাম। এটা একটি উপজেলা, একটা কনস্টিটিউয়েন্সি ছিল এবং ভোটার সংখ্যা হচ্ছে 4,20,000। সরকারের বর্তমান যে নীতিমালা, যে অ্যাভারেজ ভোট সংখ্যা 4 লাখের উপরে হইতে হবে, তো 14 গ্রাম সেটা স্যাটিসফাই করে। কিন্তু হঠাৎ করে তাদের খসড়া যে প্রস্তাব, সেখানে দেখলাম যে 14 গ্রাম উপজেলা ঠিক রেখেছে, প্লাস আমার দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার, সেটাকেও 14 গ্রামের সাথে সংযোজিত করেছে। এতে করে সেখান থেকে 1,20,000 ভোট আবার এই কনস্টিটিউয়েন্সি 14 গ্রামের সাথে যোগ হয়ে যায়, তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় 5.5 লাখ। তো এটার কোনো যুক্তি নেই। তাদের ন্যাশনাল অ্যাভারেজকে আমরা স্যাটিসফাই করি এবং একটা কনস্টিটিউয়েন্সি পুরোটাই ছিল, এটা আমরা ভালোই ছিলাম। তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সিইসির সাথে। উনি যেটা আমাকে বলেছেন, যেটা আমরা খসড়া করেছি, আমরা শুনানি করব এবং শুনানির পরেই যেটা জাস্টিফাইড হয় সেটাকেই আমরা বিবেচনা করব। দিস ইজ নট দি ফাইনাল। আমরা ইতিমধ্যে একটা দরখাস্ত দিয়েছি, আগে 14 গ্রাম যে একক ছিল সেভাবেই কনস্টিটিউয়েন্সিটাকে ঠিক রাখার জন্য, কোনো ধরনের পরিবর্তন না আনার জন্য। তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা, নির্বাচনের কথা তো আসছে। তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয়। আমরা কখনোই ডিকটেট করতে চাইনি, কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি। তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি, আমরা ইতিবাচক বলেছি। কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে। এক নম্বর কথা হচ্ছে, অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে, আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। যেহেতু এই সরকার খুব ইলেক্টেড কোনো গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট, তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি জানি না করে কিনা, কিন্তু এটা উত্তম হতো আমরা বলেছি অবজারভেশনে, যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো, কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্যে একটা নিজস্ব তার বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল। এটা আমাদের একটা অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন হচ্ছে, নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে, কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে, যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন। হাউভার, কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি ইলেকশন। এটাই গণতন্ত্রের দাবি, এদেশের মানুষের দাবি। 3টি পরপর নির্বাচনে ভোট দিতে না পারায়, এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে, এখনও সেই সংখ্যাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কি না। সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ এই কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে, আমরা ভোট দিতে যেতে পারব।
2 নম্বর সরকার কমিটমেন্ট দিয়েছিল, আপনারা জানেন, যে রিফর্মস, সংস্কার, বিচার এবং নির্বাচন। তো তাহলে নির্বাচনের আগেই আরও দুটো কাজ সারতে হবে আমাদেরকে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। সকল বিচারের সময় সম্ভব না, আমরা এটা জানি, কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে, তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে। আর 2 নম্বর হচ্ছে সংস্কার। এটা প্রধান উপদেষ্টা বলছেন, এটা আমার মূল এজেন্ডা। আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরিভাবে, তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্টস? যেহেতু লাস্ট গভর্নমেন্ট অবৈধ, এখানে বৈধতা আছে। আর আপনারা জানেন যে প্রায় 2 মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করেছি, আমাকেও প্রচুর সময় দিতে হয়েছে, আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি। কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লথতা আমরা দেখলাম, যে আমরা একমত হয়েছি, তারপরে কি? একমত আমরা এই জন্যই হয়েছি যাতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। তো সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে, এটা পসিবল। যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময় এটা সম্ভব নয়, এটা একেবারেই বিভ্রান্তি এবং মিথ্যাচার। আপনারা জানেন যে পাকিস্তানের 70 যে নির্বাচন হয়েছিল, এটা লিগেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হয়েছিল। তখন তো মার্শাল ল ছিল ইয়াহিয়া খানের, তো সে নজির আমাদের আছে। আমাদের মুজিবনগর সরকার যেটা ছিল প্রায় 9 মান্থস, তো সেটাকেও তো একটা প্রোক্লেমেশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হানা ভোট করছিলেন, তখনও সংবিধান ছিল না। উনি হানার ভোটের ভিতরে রেফারেন্ডাম, যেটাকে আমরা বলছি, রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছেন। এবং আরও 2টি রেফারেন্ডামের পরেও আরও 2টি উনি প্রোক্লেমেশন করেছিলেন সেই সময়। আমাদের এরশাদ সাহেবের সময়ও 2টি প্রোক্লেমেশন ছিল। এবার যে গভর্নমেন্ট আছে এটা তো কনস্টিটিউশন নাই, কিন্তু সুপ্রিম কোর্টের একটা অনুমোদের ভিতরে ওনারা যেটা বলছেন 106 এই ধারায় এই গভর্নমেন্ট এখন চলছে। নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে, পার্লামেন্টকে এই সব কিছুকে রেটিফাই করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন এটার আইনের ভিত্তিতে এক্সিকিউট করা সম্ভব। আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করেছি অলরেডি, এবং তারাও তাদের ওপিনিয়ন দিচ্ছে। আমি পত্রিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেখেছি ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিংয়ের সভাপতি ছিল, উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে। আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে, যেহেতু আমাদের ডাইরেক্ট ইনস্টেন্স আছে। আপনি ইংরেজি একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রেসিডেন্ট। তো বাংলাদেশে এরকম অনেক এক্সাম্পল, একটা এক্সাম্পল না, গণভোটের এক্সাম্পল আছে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে, অর্ডিন্যান্সের এক্সাম্পল আছে। তো যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বইতে দিতে হবে, এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে, যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে। শুধু আমার দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। সুতরাং
এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, যারা পৃথিবীর প্রায় 70-80টা দেশে আছে, যেটা মোর প্রতিনিধিত্বমূলক। একজন 51% পেয়েছে, একজন 49% পেয়েছে। বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি 51 পেয়েছেন উনি গলায় মালা পরবেন, জিন্দাবাদ। আর যিনি মাত্র 2% কম পাইছেন তিনি জিরো হয়ে যাবেন। তা আগে যখন ইলেকশন করতাম, বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না, তখন বুঝতাম না, এখন থেকে ঠিকই আছে, মানে দ্যাট উইল নট বি ভ্যালুড অ্যাট অল। কিন্তু পিআর সিস্টেমে আপনি 49% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 52% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কী সেটা প্রতিনিধিত্ব হবে, এবং সেই প্রফেশন আনুপাতিক করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন। এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে, এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার, সেটাও আর থাকবে না। কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন? কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই। উনি টাকা কেন খরচ করবেন? উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই। সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে, দিস ইজ নিউ ফর বাংলাদেশ। বাংলাদেশের নতুন, বিশ্বে নতুন নয়। আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে। আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি। আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, খেলার মাঠটা সমান হইতে হবে, কারোটা উঁচা নিচা এটা হবে না। এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন, যদিও এটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিনিধিত্বমূলক নয়, তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব। আমি ইমানি দায়িত্ব মনে করি এই দায়িত্ব নিয়েছি, কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করব না। আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না দেবো, কারণ আমরা সেটা নেব। আমরা চিফ ইলেকশন কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই, এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে ঐকমত্য কমিশনের এটা বাস্তবায়ন করা, তারপরে পুলিশ, এসপি, ডিসি তাদেরকে সঠিক নিরপেক্ষ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা, এগুলো খুবই জরুরি, এবং আমরা সেইটা দেখতে চাই। এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে, এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশের মানুষ গ্রহণ করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, আপনারা সবসময় বলেন যে সংস্কার এবং যে বিচারিক প্রক্রিয়া এটা দৃশ্যমান হতে হবে, এইটার আসলে মাপকাঠিটা কি আপনাদের কাছে? এটা মাপকাঠি সংস্কারের ব্যাপারে তো একটা মাপকাঠি আপাতত হয়েছে, যদি এটা সম্পূর্ণ নয় আর অনেক সংস্কার প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বসে সরকারের কমিশন সহ আমরা যে কতিপয় বিষয়ে একমত হয়েছি, আপাতত এগুলোই আমি এটাকে মাপকাঠি বলতে চাচ্ছি, যদিও দিস ইজ নট ফাইনাল। কারণ আমরা ক্ষমতা গেলে আমরা আরও অনেক বেশি সংস্কার করব ইনশাআল্লাহ। তো এগুলো অ্যাটলিস্ট বাস্তবায়ন করা দরকার, এবং এর ভিত্তিতে নির্বাচন হইতে হবে। আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে, এটা উনিও বলেছেন, আমরাও বলেছি। কিন্তু উনি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আরও শক্তি বৃদ্ধি করা এবং তাদেরকে মোটিভেট করা, এসব ব্যাপারে তারা কাজ করছেন, এবং তারা হোপফুল যে সকলে মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইমপ্রুভ করতে পারবে। কিন্তু আমরা আমাদের কনসার্ন যেটা, সেটা আমরা পেশ করছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়নি। জুলাই সনদে আপনারা স্বাক্ষর করবেন? ডিপেন্ডস শর্ত। আমরা যেই কারণে জুলাই সনদ তৈরি হয়েছে,
আলী রিয়াজ সাহেবের প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যটা আমি আশা করি আপনারা সংগ্রহ করবেন, যে এখানে সংস্কার করতে হবে। যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব। কিন্তু অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই। একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে কমিশন তো একটা আচরণবিধি নিয়ে কাজ করছে, যেবারে পোস্টার ব্যবহারটা বাতিল যাচ্ছে, সেই সাথে বিভিন্ন কেন্দ্রগুলোতে সিসিটিভি ফুটেজের সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে। এই নিয়ে আপনাদের কোনো ইয়া করেছেন আপনারা? হ্যাঁ, আমরা তো আচরণবিধিতে কি যুক্ত হতে পারে? প্রত্যেক ভোট সেন্টারে সিসি ক্যামেরা ফিট করার ব্যাপারে এটা আমাদের অরিজিনাল প্রস্তাব ছিল এবং এটা আমরা কন্টিনিউ করেছি। সুতরাং এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যারা ভূমিকা রাখবে তাদের জন্য যে বডি ক্যামেরা যে প্রস্তাব করেছে, এটাও আমাদের প্রস্তাব ছিল আগে, এটা অ্যাকসেপ্ট করেছে ইলেকশন কমিশন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আর আচরণবিধি ওনারা তৈরি করছে, ওনারা করে আমাদেরকে যখন খসড়া দেবে তখনই আমরা এই ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরো সুপারিশ দেব। নির্বাচন সিইসিটা বলেছেন, আমি ওনাকে সাজেস্ট করছি যে এই চিফ অ্যাডভাইজার যে ঘোষণাটা দিয়েছে এটা ভালো হতো সকলের সাথে আগে কথা বললে। তো আমি ওনাকে বলেছি আপনি মেজর পলিটিক্যাল স্টেক যারা তাদের সাথে মিটিং করেন, উনি এটাতে রাজি হয়েছে এবং আমরা আশা করি তারা মিটিং করবে। এর বাইরেও জামাত ইসলামের পক্ষ থেকে সরাসরি আমরা একটা ডেলিগেশন দেখা করব। আজকেরটা তো বলেছি অনেকটা আমার এলাকার, আর তার প্রাসঙ্গিকভাবে আমরা ছোট করে একটু জানতে চাই, আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় বলা হচ্ছিল যে কমিশন যেহেতু কোনো ধরনের নির্বাচন আয়োজন করেনি, বর্তমান যারা আছে তাদের আপনারা হচ্ছে মাঝামাঝি অবস্থান একটা এরকম মতামত ছিল আপনাদের। এখন এই অবস্থায় এসে আপনাদের কমিশনের প্রতি ইয়াটা যে কতটুকু আসবে? না, আমরা তো বলেছি কমিশনের এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা, ফাইনাল সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব। যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদেশের মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা, সেটা যদি ওনারা করেন তাহলে তো কোনো আপত্তি নেই। আচ্ছা, নিম্নকক্ষের যে ইয়ে পদ্ধতি না হলে আপনারা আন্দোলন করবেন বলছেন, এটা একটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ, আমরা আমাদের যে মানে নিম্নপক্ষে ক্লিয়ার না হলে আপনারা নির্বাচনে যাবেন কিনা? জি, আমরা তো নির্বাচনে যাব এটা বলে দিয়েছি, এক নম্বর কথা। 2 নম্বর, নির্বাচনে যাওয়ার আগে যে সমস্ত আমাদের দাবি শর্ত আছে এটা নিয়ে আমরা পার্শ্ব করতে আসি, পার্শ্ব করব এবং আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। থ্যাংক ইউ।